বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসরুম প্র্যাকটিসের আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম, মানে নাউনের উপরে ক্লাসরুম প্র্যাকটিসটা। তোমরা যারা আগেরটা দেখো নাই, আশা করি ওটা দেখলে তোমাদের আরও ভালো হবে। আজকে আমরা 13 নাম্বারটা থেকে শুরু করব। নিকিতা ডিড নট চুজ এনি অফ কি, খেয়াল করে দেখো। দিস কাইন্ডস, এখানে দুইটা কিন্তু প্লুরাল আছে। চক বার্ডস, এটাও কিন্তু প্লুরাল আছে, সুতরাং এটা আমরা হাতে রাখতে পারি। দিস কাইন্ড, এখানে খেয়াল করে দেখো, এই দিসের পরে কাইন্ড কিন্তু প্লুরাল নাই, সুতরাং সি নাম্বারটা আমরা বাদ দিয়ে দিব। দিস কাইন্ড, এখানেও কিন্তু একই ভুল করছে, সুতরাং এটা আমরা বাদ দিয়ে দিব। দিস কাইন্ড, যদিও এটা ঠিক ছিল, বাট এখানে সমস্যাটা হয়েছে কোথায়, এতটুকু ঠিক থাকার পরে এতটুকু কিন্তু আবার ঠিক নাই। এটার নিয়মটা কি, আমরা কিন্তু প্রথমে এটা নিয়ম পড়েছি যে এই দুই পাশেই কিন্তু প্লুরাল হলে দুই পাশেই প্লুরাল হতে হবে, সিঙ্গুলার হলে দুই পাশেই সিঙ্গুলার হতে হবে। সুতরাং আনসারটা হচ্ছে কি এ নাম্বারটা। 14 নাম্বারটা খেয়াল করি। জামাল নিডস 2 ব্রেডস, খেয়াল করে দেখো 2 ব্রেডস, ব্রেড শব্দটা কিন্তু আনকাউন্টেবল নাউন। এটা এমন এক আনকাউন্টেবল নাউন যেটা আমরা বাংলাতে সাধারণত কাউন্টেবল হিসেবে ব্যবহার করলেও ইংরেজিতে কিন্তু বাংলাতে যে কাউন্টেবল ব্যবহার করে সেরকম না। তারপরেও অনেক সময় আমরা মানে বাংলার ব্যবহারের কারণে ইংরেজিতে আমরা বুঝতে পারি না যদি মুখস্থ না থাকে। তো ব্রেডকে ব্রেডস করা যায় না, সুতরাং 2 ব্রেডস এটা একেবারে ভুল, তোমরা বুঝতেই পারছো। 2 লোভ অফ ব্রেডস, সব কিছুই ঠিক ছিল, ব্রেডস শব্দটা কেন তুমি প্লুরাল দিলা, এখানে ভুল। আবার 2 লোভস হওয়ার কথা, এখানে তুমি সিঙ্গুলার ইউজ করে ফেললে হবে না, তার মানে বি নাম্বারটাও কিন্তু ভুল। তাহলে সি নাম্বারে আমরা লক্ষ্য করি 1 লোভ অফ ব্রেডস। ওরে বাবা, এটা কি দিছে, মানে ওটা নিজেরাও জানে না, সেই ব্রেডসকে কিন্তু আবার প্লুরালই করছে, এটাও কাটা। ডি নাম্বারে খেয়াল করো 2 লোভস, লোভকে লোভস করে প্লুরাল করছে, এটা ঠিক আছে। আর ব্রেডকে প্লুরাল করা যায় না, কারণ এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সেজন্য ডি নাম্বারটাই কিন্তু কি সঠিক। 15 নাম্বারটা আমরা লক্ষ্য করি। আওয়ার টিচার গেভ আস, আমাদের শিক্ষক আমাদেরকে দিয়েছেন কি, আ পিস অ্যাডভাইস। আ পিস অ্যাডভাইস হয় না, এর মাঝখানে একটা অফ থাকা দরকার ছিল, এটা হবে না। সেভারাল অ্যাডভাইসেস, অ্যাডভাইস শব্দটা আনকাউন্টেবল নাউন হওয়ার কারণে এটা হবে না। অ্যান অ্যাডভাইস, তোমরা বুঝতেই পারছো আনকাউন্টেবল নাউনের শুরুতে অ্যান যোগ করতে হয় না। তবে সাম শব্দটা এমন একটি ডিটারমিনার যেটা তোমার কাউন্টেবলের শুরুতেও ব্যবহার করা যায়, আনকাউন্টেবলের শুরুতেও ব্যবহার করা যায়। আর অ্যাডভাইস শব্দটা আনকাউন্টেবল হওয়ার কারণে সাম ব্যবহার করার কারণে কোনো ভুল হয় নাই। বুঝতেই পারছো, এখানে কোনো ভুল আমরা দেখতে পাচ্ছি না। এর পরের কোশ্চেনে আমরা চলে যাই। খেয়াল করে দেখো 100, যখন এই শব্দগুলো এক আলাদা বসে তখন এটা প্লুরাল হিসেবে ব্যবহার হয়, সুতরাং এই নাম্বারটা প্রথমেই ভুল। হান্ড্রেডিং অফ স্টুডেন্টস, ওরে বাবা, এটা প্লুরাল হিসেবে ব্যবহার হয়, আবার সেটা তো করেই নাই, বরং আইএনজি যোগ করে মানে ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে গেছে। 500 অফ স্টুডেন্টস, এরকম ব্যবহার হয় না, ব্যবহার হয় 500 স্টুডেন্টস, সুতরাং এটাও ভুল। হান্ড্রেডস অফ স্টুডেন্টস আর কামিং, শত শত শিক্ষার্থী আসতেছে, একমাত্র ডি নাম্বারটাই সঠিক অ্যান্সার। তারপরে 17 নম্বরটা আমরা খেয়াল করি। শি ওয়ান্টস টু স্যাটিসফাই হার থার্স্ট বাট হিয়ার ইজ, খেয়াল করে দেখো ফিউ কাউন্টেবলের জন্য ব্যবহার হয়, নট মেনি এটাও কাউন্টেবলের জন্য ব্যবহার হয়, কিন্তু ওয়াটার শব্দটা আনকাউন্টেবল, সুতরাং একটাও হবে না। এ ফিউ কাউন্টেবলের জন্য ব্যবহার হয়, সুতরাং দেখো কোশ্চেনটা কত ইজি ছিল।
শুধুমাত্র একটা শব্দই আছে এখানে যেটা আনকাউন্টেবলের জন্য ব্যবহার হয়, সেটা হলো আ লিটল, আর আ লিটল ওয়াটার এখানে সেটাই ব্যবহার হয়েছে। তারপরে খেয়াল করে দেখো, দ্য টেম্পারেচার হ্যাজ রাইজেন। রাইজেন খেয়াল করে দেখো 10 ডিগ্রিস, ঠিক আছে, এতটুকু ঠিক থাকলেও ইন 2 আওয়ার, এখানে 2 আওয়ার্স হওয়ার কথা, সুতরাং এটা ভুল। সি নাম্বারটাই কিন্তু দুইটা ভুল, 10 ডিগ্রি হবে না, 10 ডিগ্রিস হওয়ার কথা, আর 2 আওয়ার হবে না, 2 আওয়ার্স হওয়ার কথা, সি নাম্বারটাও ভুল। তারপরে বি নাম্বারটা যদি খেয়াল করো 10 ডিগ্রি, 2 আওয়ার্স একটু ঠিক থাকলেও 10 ডিগ্রি, 10 ডিগ্রি হবে না, বরঞ্চ হবে 10 ডিগ্রি, সুতরাং বি নাম্বারটা ভুল। এবার ডি নাম্বারটা খেয়াল করো 10 ডিগ্রিস ইন 2 আওয়ার্স, এই ডি নাম্বারটাই কিন্তু এখানে আমরা কারেক্ট দেখতে পাই, 10 ডিগ্রিস ইন 2 আওয়ার্স, সুতরাং ডি নাম্বারটাই কারেক্ট অ্যান্সার। 19 নম্বরটা খেয়াল করো, লুকিং ফর আ ওয়ার্ক। আমরা জানি যে ওয়ার্ক শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা শুরুতে এও যোগ করা যায় না, এটাকে প্লুরাল করা যায় না, সুতরাং এটা একেবারে পরিপূর্ণভাবে ভুল। ঠিক আছে, ওয়ার্কস শব্দটা যখন প্লুরাল হয় তখন এর অর্থ হয় হচ্ছে কীর্তি বা সাহিত্যকর্ম। আচ্ছা, আমরা কি কোনো সাহিত্যকর্ম মানে আমাদের দরকার আছে কোনো সাহিত্যকর্মের? সে ইজ লুকিং ফর কি, মানে তার একটা জব প্রয়োজন বা তার একটা চাকরি প্রয়োজন, তো সে সাহিত্যকর্ম দিয়ে কী করবে, তাই না? সুতরাং সি নাম্বারটাও হবে না। এবার খেয়াল করে দেখো, জব শব্দটা হচ্ছে কাউন্টেবল নাউন, এর শুরুতে এ যোগ করব অথবা এটাকে প্লুরাল করব, এবং সে একজন মানুষ, সুতরাং তার একটা জবই প্রয়োজন হবে, তাই না? সুতরাং এই শুধু জব দিলে ব্যাপারটা ভুল হবে, শুধু জব দেওয়া যাবে না, সুতরাং কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হলো এ জব। আচ্ছা, 20 নম্বরটা আমরা লক্ষ্য করি, এ বিগ বিজনেসেস পার্টনার্স। ওরে বাবা, এ দিচ্ছে তারা, আবার এখানে দিচ্ছে হচ্ছে বিজনেসেস। তুমি কি, তোমার দৃষ্টি থেকে এটা সঠিক মনে হবে? আমার মনে হয় না, এটা সাধারণ কমন সেন্স দিয়ে কিন্তু বোঝা যায়। এবার দেখো, দ্য বিজনেসেস পার্টনার্স। এখন আমরা বিজনেসেস পার্টনার্স নামে কোনোদিন কিছু কিন্তু শুনি নাই, বিজনেস পার্টনার শুনেছি, তারপর আবার দ্য বিজনেসেস পার্টনার্স, মানে এটাও কিন্তু ভুল, ঠিক আছে? এবার বিজনেস পার্টনার আর ওয়ান বিজনেস পার্টনার, এখানে খেয়াল করে দেখো বিজনেস পার্টনার্স আছে, তুমি এখানে বুঝতে পারছো এখানে প্লুরাল দেওয়া আছে, তাহলে তুমি ওয়ান কোন যুক্তিতে দিবা? সুতরাং এটা একেবারে ডাহা ভুল। একটা অ্যান্সারই কারেক্ট হয়, সেটা কি বলো? বিজনেস পার্টনার্স। আচ্ছা, পরের কোশ্চেনটা আমরা খেয়াল করি, আ লার্জ অ্যামাউন্টস অফ সুগার। বা বিশাল ব্যাপার, সুগার শব্দটা আনকাউন্টেবল, তাহলে অ্যামাউন্টস শব্দটাকে আবার প্লুরাল করার কোন প্রয়োজন হলো আমি বুঝলাম না। এটা একেবারে যে ডাহা ভুল সেটা তুমি অবশ্যই বুঝতে পারছো। একটা জিনিস মনে রাখবা, পরীক্ষার হলে যখন মাথাটা গরম থাকে ওই সময় কিন্তু এই ছোটো ছোটো ভুলগুলো অনেক সময় চোখে পড়ে না, তাই না? আচ্ছা, আর লার্জ নাম্বার অফ সুগার্স, খেয়াল করে দেখো সুগার শব্দটা আনকাউন্টেবল নাউন, এর শেষে কিন্তু এস বা ইএস তুমি যোগ করতে পারো না, সুতরাং এটাও কাটা। তারপরে আর লার্জেস অ্যামাউন্ট, বাবা লার্জকে আবার লার্জেস কেন প্লুরাল করার দরকার হলো, এটাও কাটা। সুতরাং আ লার্জ অ্যামাউন্ট অফ সুগার, এটা কিন্তু সব দিক দিয়ে ঠিক আছে, সুতরাং কারেক্ট অ্যান্সার সি হবে। 22 নম্বরটা লক্ষ্য করো, এখানে দিস কাইন্ডস অফ কালার্স, এই নাম্বারটা কিন্তু ঠিক আছে, আমরা ধরে নিতে পারি। দিস কাইন্ড অফ কালার, এটাও কিন্তু ঠিক আছে। কীভাবে ঠিক আছে? কারণ কালারও সিঙ্গুলার, কাইন্ডও সিঙ্গুলার, দিসও সিঙ্গুলার, কালার্স প্লুরাল, কাইন্ডসও প্লুরাল, দিসও প্লুরাল। কিন্তু তুমি খেয়াল করে দেখো এই সি নাম্বারটা কিন্তু ভুল, কারণ দিস আছে আবার কাইন্ডসটা প্লুরাল, সুতরাং সি নাম্বারটা হবে না। তাহলে ডি নাম্বারে কী আছে? বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ এ এবং বি দুইটাই অ্যান্সার, অর্থাৎ এ নাম্বারটাও হবে, বি নাম্বারটাও হবে। পরীক্ষার হলে অনেক সময় আমরা এই জাতীয় কোয়েশ্চেনগুলো কনফিউশন করে ফেলি। কীভাবে? আমরা যখন একটা অ্যান্সার কারেক্ট খুঁজে পাই তখন বাকি অপশনগুলোর দিকে না তাকানোর কারণে
অনেক সময় 2টা বা 3টাও কারেক্ট অ্যান্সার থাকে, আমরা তখন মাত্র একটা এ বা বি সিলেক্ট করার কারণে ওই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু রং হয়ে যায়। এজন্য পরীক্ষার হলে তোমাকে মানে ঠান্ডা মাথায় অনেকগুলো ব্যাপার ওই 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে খেয়াল করতে হবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা। তারপর আমরা খেয়াল করি উই শুড ইউজ, খেয়াল করে দেখো, দ্য লিটল অফ টাইম। দ্য লিটল অফ টাইমের ব্যবহারটা দেখা যায় না, দ্য ফিউ টাইম, টাইম আনকাউন্টেবল নাউন, তাই তুমি দ্য ফিউ ব্যবহার করতে পারো না। লিটল টাইম, লিটল টাইম ব্যবহার করলে মানে খুবই কম বোঝায়, কিন্তু ব্যাপার হলো যে উই শুড ইউজ, তুমি অর্থ এখানে তোমার কিন্তু অর্থটা খেয়াল করলে এই দুইটার ভিতরে কোনটা সঠিক সেটা তুমি সহজে দিতে পারবা। লিখন হ্যাড, না দুঃখিত, উই শুড ইউজ, আমাদের উচিত দ্য লিটল টাইম উই হ্যাভ। এখানে খেয়াল করে দেখো উই হ্যাভ দেওয়ার কারণে আমরা কিন্তু বুঝতে পারছি যে এই টাইমের যে ইউনিটটা আমাদের কাছে আছে সেটা কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ আমাদের কাছে যেই অল্প সময়টা আছে, মানে আমাদের হাতে যেই অল্প সময়টা আছে সেই অল্প সময়টাই আমাদের ইউজ করা উচিত টু কমপ্লিট আওয়ার প্রিপারেশন, আমাদের প্রিপারেশনটা কমপ্লিট করতে। তাহলে তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো যে উই শুড ইউজ দ্য লিটল টাইম। শুধু লিটল কেন হবে না, কারণ উই হ্যাভ হওয়ার কারণে আমরা বুঝতে পারছি যে আমাদের কাছে আমাদের হাতে যে টাইমটা আছে সেই টাইমটা কিন্তু নির্দিষ্টই টাইম। তার মানে অর্থটা খেয়াল করো, উই শুড ইউজ, আমাদের উচিত ব্যবহার করা, দ্য লিটল টাইম উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ড, আমাদের হাতে যেই অল্প সময় আছে সেই অল্প সময়টুকুই টু কমপ্লিট আওয়ার প্রিপারেশন, আমাদের প্রিপারেশনটা কমপ্লিট করার জন্য। তারপরে আমরা পরেরটা লক্ষ্য করি, দেখো অনলি ফিউ, এটা দেওয়া যাবে না। ফিউয়ার অফ হয় নাকি, ফিউয়ার ফ্রেন্ড, ফিউয়ারের পরে ডাইরেক্ট তুমি মানে ওই মানে নাউনটা দিতে, ফিউয়েস্টের পরেও নাউনটা দিয়ে দিতে পারো, এইটা তুমি দিতে পারো। আ ফিউ অফ মাই ফ্রেন্ডস অলসো ওয়ার্ক, সুতরাং এটাও কিন্তু খুব ইজি। অনলি ফিউ হয় না, অনলি আ ফিউ ব্যবহার করতে আমরা দেখছি। আর ফিউয়ারের সাথে তোমার ডাইরেক্ট নাউন হয়ে যায়, ফিউয়েস্টের পরেও নাউন হয়ে যায়। আ ফিউ অফ মাই ফ্রেন্ডস, এটাই হচ্ছে সঠিক আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা অনেক স্বপ্ন নিয়ে ইংরেজির অনেক দুর্বলতা থাকা সত্ত্বেও আজকে আমার সাথে তোমরা স্টার্ট দিয়েছ, আমি আশা রাখি তোমরা যদি প্রতিটা কোশ্চেন, প্রতিটা মানে নিয়ম ধরে ধরে সুন্দর করে প্র্যাকটিস করে যাও, পরীক্ষার হলটা তোমাদের জন্য ইজি হবে। তুমি যখন মানে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসাবে, মানে এখন হোক আর 2 বছর পরে হোক, এই কোশ্চেনগুলো বা এই জাতীয় কোশ্চেনগুলো দেখেছিলে, তোমার কাছে হয়তো বা কিছুটা মানে তোমার যদি বেসিক দুর্বল হয়ে থাকে, তোমার ভিতরে একটা ভয় জন্ম নিয়েছিল যে এত ইংলিশ লেখা, মানে এত বড় বড় কোশ্চেন, আবার সময় থাকবে অল্প, আমি কীভাবে সলভ করব। আসলে সত্যি কথা বলতে কি, মানে আমার ভেতরে এই ভয়টা ছিল, কারণ ইংলিশে মানুষ কিন্তু ফেল করে, এটা সত্যি কথা, পারা জিনিসও করে মানে পারা যায় না। তো তুমি দেখছো যে এই এতগুলো অর্থাৎ 24টা কোশ্চেন সলভ করার জন্য আমি খুব কম মানে 3 থেকে 4টা বা তারও কম কোশ্চেনের পুরাটা পড়েছি, আর বাকিগুলো কিন্তু পুরাটা পড়ার প্রয়োজন হয় না। তাহলে তুমি দেখছো যে আসলে মানে কত কঠিন মনে হলেও বিষয়গুলো আসলে কত কঠিন না, খুবই সহজ। এইভাবে যদি মনে করো তুমি প্রতিটা টপিক খুব ভালোভাবে ধরে ধরে পড়ো, আর তোমার হাতে যদি এখনও সময় থাকে, তাহলে তুমি বলো এই অ্যাডমিশনের এই টেস্টটা কি খুব বেশি কঠিন? বলো। তোমাদের সাথে আমি আছি, ইনশাল্লাহ থাকবো। আর আমাদের ফেসবুক গ্রুপে মানে জয়েন হয়ে নিলে ভালো হয় তোমাদের জন্য, আমাদের জন্য ভালো হয়। তখন দেখা যাবে যে তোমরা কিছু না বুঝলে ওখানে তোমরা পোস্ট করলা, যে পারে সে ওখান থেকে অ্যান্সার করে দিল। তো যাই হোক, এখন তোমরা সামনে দেখো এখানে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন আছে, এখানে তোমার কত সুন্দর করে এই সেটে মানে ব্যাখ্যা করে আছে। আসলে ব্যাপার হলো যে আমরা যখন মানে অ্যাডমিশনের জন্য পড়াশোনার চিন্তা করি বেশ কয়েক বছর আগে থেকে, ধরো 1-2 বছর আগে থেকে, তখন সাধারণত অনেকে আমাদেরকে অনেকগুলো বই সাজেস্ট করে। তো বই আসলে রাখা ভালো, তবে যখন তুমি প্রথম অবস্থায় থাকো তখন মোটা মোটা বই দেখে অনেক সময় মানে কবে শেষ হবে এরকম একটা ব্যাপার থাকে।
তো এই যে তোমার মানে ইউসিসির শিটটা দেখছো, মানে কোনো কোচিং যখন কোনো শিট তৈরি করে তখন আসলে প্রতি বছরই খুব যত্ন সহকারে তৈরি করে। কারণ হলো মনে করো ওদেরকে কিন্তু মানে তোমার মানে সর্বোচ্চ সাপোর্ট দিতে হয়, সর্বোচ্চ সাপোর্ট দিয়ে কিন্তু তোমার মানে শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে হয়। তুমি বাসায় পড়ো, বাসায় পড়ে যে তুমি চান্স পাবা না আমি এই কথা বলছি না, কোচিং সেন্টারে পড়ার পরেও তোমার লাভ হবে না যদি না তুমি পড়াশোনা করো, নিজের মানে প্রচেষ্টাটা সর্বোচ্চ দিতে হবে। তবে দেখা যায় যে আমি কেন এটা সিলেক্ট করছি, কারণ এটা তোমার মানে নির্দিষ্টভাবে কয়েকটা শিটে সাজানো আছে। এই কয়েকটা শিট পড়ার পরে মনে করো একটা মানে ভালো একটা প্রস্তুতি হয়ে যায়। তখন স্যাটিসফ্যাকশনের জন্য অন্যান্য বই পড়া যাইতে পারে, তবে মানে ওই বই শেষ করতেই হবে বিষয়টা কিন্তু এরকম হয়ে দাঁড়ায় না, আর খুব ইজিলিভাবে মানে শেষ হয়ে যায়। আবার দেখো এখানে কত সুন্দর করে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো ব্যাখ্যা করা আছে, এখানে ব্যাখ্যা করা আছে, এগুলো আমি ব্যাখ্যা করে দিচ্ছি না, অলরেডি এখানে ব্যাখ্যা করা আছে। তারপরে যদি কেউ কোনো জিনিস না বুঝতে পারো তখন তোমরা মানে গ্রুপে, আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে জানতে পারো। আর আরেকটা ব্যাপার, মানে আমি কেন ইউসিসি কোচিংটাকে সাজেস্ট করি, সারা বাংলাদেশে ধরো ইউসিসি একটা ভালো কোচিং সেন্টার, আর সারা বাংলাদেশে ইউসিসি কোচিং সেন্টারটা তোমার মানে আছে, যার কারণে তুমি ইউসিসির মানে কোচিং সেন্টার সাপোর্ট নিতে তোমার মানে কষ্ট হবে না, আর সেগুলো তুমি মানে কোচিং সেন্টারে যোগাযোগ করলে পেয়ে যাবে। তো সেই হিসাবে মানে যেহেতু ভালো একটা কোচিং সেন্টার সেই হিসাবে, এবং তোমাদের মেটেরিয়ালসগুলোও মানে কালেক্ট করতে সহজ হবে, সেজন্যই আর কি এরকম একটা মানে কোচিং সেন্টারের লেকচার শিট বেছে নেওয়া। আর আরেকটা ব্যাপার কি, মনে করো নিজে নিজে প্র্যাকটিস করলে করতে পারো, তবে ভালো একটা কোচিং সেন্টারের সাথে থাকলে হয় কি মানে নিয়মিত ওরা পরীক্ষাগুলো নেয়, আবার বিভিন্ন মডেল টেস্ট নেয়। তো তুমি যদি মডেল টেস্টগুলো এবং পরীক্ষাগুলো টাইম মেনটেন করে সুন্দরভাবে দাও সততার সাথে, তাহলে দেখবা যে পরীক্ষা হলে তোমার ওই জিনিসটা কিন্তু খুব বেশি কাজ করবে। কারণ কি, কারণ আমি দেখছি যখন আমি পরীক্ষা দিতে গেছি আমার থেকেও ভালো ভালো স্টুডেন্টস তারা কিন্তু ওই 1.5 ঘন্টায় খুব নার্ভাস হয়ে গেছে। তো আসলে আমি নিজেও মানে বিশেষ করে রিটেন পরীক্ষার সময় আমি আমি ইংলিশ রিটেন যা পারতাম, বাংলা রিটেন যেভাবে প্র্যাকটিস করছিলাম সেভাবে পরীক্ষা হলে লিখে আসতে পারিনি। কারণ কি, কারণ হলো ওই সময় এমনিতেও কিছু সময় কম পেয়েছিলাম পরিস্থিতির কারণে, তারপরে আবার মনে করো তোমার লিখছি মনে করো এক প্রকার নাকে মুখে লিখে চলে আসছে। তো আমি যে জিনিসটা পারি সেটাও কিন্তু রিটেনে ভালো মতো দিতে পারি নাই, বাট এমসিকিউতে আল্লাহর রহমতে মানে আমার অনুকূলে ছিল পরীক্ষার হল, অর্থাৎ আমি ঘাবড়াইনি, মোটামুটি আলহামদুলিল্লাহ আমি যা পারি তা দিয়ে আসতে পারছি। তো সব কিছু মিলাই কিন্তু একটা ভালো ফলাফল দাঁড়াইছে। তবে পরীক্ষার হলে অনেকে দেখা গেছে তোমার আমার থেকেও ভালো মানে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটাকে মানে এমন স্টুডেন্ট আছে যে 2-3 বার শেষ করছে, তারপরেও কিন্তু তারা মনে করো তোমার পরীক্ষার হলে যে কনফিউশনে পড়ে গেছে। তো আসলে ব্যাপার হলো যে প্র্যাকটিসটা মানুষকে অনেক বেশি আগায় নিয়ে যায়। আর মনে করো একটা ভালো কোচিং সেন্টার হইলে সেই কোচিং সেন্টার তোমাকে প্র্যাকটিসে সহযোগিতা করে, অর্থাৎ নিয়মিত যে পরীক্ষাগুলো দিতে হয় সেই পরীক্ষাগুলোতে তোমার জন্য খুব ইজি হয়। তো এই জন্য আবার যে কোনো কোচিং সেন্টারের উপরে যাওয়া যাবে না, নির্ভরযোগ্য একটা কোচিং সেন্টার হলে ভালো হয়, এটা হচ্ছে আমার একটা পরামর্শ। আর সেখানেও কিন্তু তোমার মানে তোমার নিজের প্রচেষ্টা না থাকলে কোচিং সেন্টার তোমাকে যতই দিক সেখানে কিন্তু লাভ হবে না। তোমাকে জাস্ট একটা মানে এনভায়রনমেন্ট তারা ক্রিয়েট করে দিতে পারবে যাতে তুমি মানে সেম একটা পরীক্ষার হলে বসে কীরকম পরিস্থিতি ফেস করবা সেই পরিস্থিতি বা সেরকম সিচুয়েশনে পরীক্ষা দিয়ে তুমি নিজেকে যাচাই করতে পারো এবং তাদের হেল্প নিয়ে তোমার দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে পারো। কিন্তু আবারও বলছি যে নিজের প্র্যাকটিস কিন্তু নিজের কাছে, অর্থাৎ তুমি নিজে কষ্ট না করলে কিন্তু মানে পৃথিবীর সবাই যদি তোমার পিছনে লাগে তোমার কিন্তু কিছু হবে না। তো অনেকগুলো কথাই বলে ফেললাম শুধুমাত্র একটা কথার জন্য, সেটা হলো যে তুমি কি পারছো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি পরীক্ষার হলে কতটুকু দিয়ে আসতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো তোমরা সলভ করবা, নিচে এক্সপ্লেনেশন সুন্দর করে দেওয়া আছে তাই আর আমি করাই দিচ্ছি না, না বুঝলে অবশ্যই তোমরা ওটা গ্রুপে পোস্ট করবা। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।